Hello, Commando. Welcome back to On Academy. Welcome to your dreamland. আবারও ফিরে এলাম তোমার স্বপ্নের ভূমিতে। আমি হাসান স্যার মূলত তোমাদেরকে ফিজিক্স পড়াবো। তো দেখতেই পাচ্ছ যে বেসিক ম্যাথ, ফিজিক্সকে ভালোভাবে স্টাডি করার জন্য তোমাদের বেসিক ম্যাথটা জানা কিন্তু খুবই জরুরি। যার বেসিক ম্যাথ যত স্ট্রং হবে তার ফিজিক্স কিন্তু তত স্ট্রং হবে। তো দেখতেই পাচ্ছ ক্লাস 11 নিট এবং জেইই, মেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং বোর্ড, যারা যেখানেই স্টাডি করো না কেন সবার জন্য আজকের এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি পুরো ফিজিক্সের সিলেবাস তোমাদেরকে কম্পিটিশন পারপাসকে মাথায় রেখে আমি 1 বাই 1 প্রত্যেকটা চ্যাপ্টার সিরিয়ালে কিন্তু আমি শেষ করব। তো আজকে যে বেসিক ম্যাথের মূলত এটা পার্ট 1 হবে। তোমরা সবাই খাতা পেন নিয়ে বসে যাও। আমি দায়িত্ব সহকারে বলতে পারি পুরো ফিজিক্স স্টাডি করার পরে যে ম্যাথ বা ম্যাথমেটিক্যাল যে সমস্ত টুলস তোমাদের ফিজিক্স পড়তে গেলে লাগবে, মূলত আমি সেই জিনিসগুলোই তোমাদেরকে দেখাবো। ফিজিক্স পড়তে গেলে যা লাগবে এর বাইরে বেসিক ম্যাথের আর কিছু নেই। তো আজকের ভিডিও শুরু হতে চলেছে পার্ট 1 এবং এই ভিডিওতে আমি মূলত আলোচনা করব লগারিদম এবং ট্রাইগোনোমেট্রিক কনসেপ্ট নিয়ে। তো চলো আজকের ভিডিও বেশি কথা না বলে শুরু করে দেওয়া যাক। প্রথমেই দেখো লগারিদম। লগারিদম কাকে বলে? আমরা খুব শান্তভাবে, খুব কনসেপশন ক্লিয়ার করে আমরা জিনিসগুলো দেখতে থাকবো। আগের ভিডিওর মতো হয়তো এই ভিডিওগুলো অত চমকদার হবে না, কিন্তু তোমাদের কনসেপশন ক্লিয়ারিটির জন্য এই ভিডিও তোমাকে দেখতেই হবে। তো চলো শুরু করা যাক। দেখো প্রথমেই দেখো, ইফ এক্স ইকুয়াল টু লগ y টু দি বেস 10 দেন y ইকুয়াল টু হাউ মাচ। তো চলো প্রথমেই আমরা যদি বেসিক জিনিসটাকে দেখি, তাহলে দেখো এখানে লেখা আছে যে এক্স ইকুয়াল টু লগ, নিচে যেটা আছে এটা হচ্ছে বেস আর এই ওয়াই। এবার দেখো তাহলে এইটাকে বলা হয় তোমার বেস, আর উপরে যেটা আছে এটাকে বলা হয় পাওয়ার। পাওয়ার তাহলে যদি রিলেশন এরকম হয় তাহলে ওয়াই ইকুয়াল টু কত? অতএব আমরা ওয়াই ইকুয়াল টু দেখো কিভাবে লিখতে পারি না, পাওয়ার ইকুয়াল টু, অতএব ওয়াই ইকুয়াল টু, দেখো পাওয়ারটাকে লেখো পাওয়ার ইকুয়াল টু বেস টু দি পাওয়ার ইকুয়াল, দেখো ইকুয়ালে কে আছে এক্স, তাহলে বেস কত না 10, তাহলে 10 টু দি পাওয়ার এক্স। দেখো পাওয়ার ইকুয়াল টু বেস টু দি পাওয়ার ইকুয়াল, তাহলে ওয়াই ইকুয়াল টু তোমার হয়ে গেল 10 টু দি পাওয়ার এক্স। এরকম বেস কখনো কখনো তোমার 10 থাকতে পারে, আবার বেস কখনো কখনো ইও থাকতে পারে। তো চলো সেই জিনিসগুলো নিয়ে এবার আমরা ডিসকাশন করব। নেক্সট দেখো, লগের বেস যখন ই, এটাকে কিভাবে পড়বে না, লগ এক্স উইথ বেস ই আর এক্স টু দি বেস ই, মানে লগের বেস আছে ই, তাহলে যেটাকে আমরা সংক্ষেপে কি বলি ln x। লগের বেস যদি 10 থাকে তাহলে ln বলা যায় না, লগের বেস যদি ই হয় তাহলে তাকে ln বলা হয়। তারপরে চলো এবার তুমি বলতেই পারো যে লগের বেস ই থাকলে এবং লগের বেস 10 থাকলে তাদের মধ্যে পার্থক্যটা কি, তাদের মধ্যে সম্পর্কটা কি, এবার সেইটা আমরা দেখব। এবার দেখো যে নেক্সট ln x ইকুয়াল টু, বলতো এখানে দেখো ln x মানে কে, লগ ই বেসে আছে ই এক্স, তাহলে এক্স টু দি বেস ই ইকুয়াল টু কত 2.303 লগ এক্স টু দি বেস 10। তাহলে
লগের বেস ই থাকলে আর লগের বেস 10 থাকলে তাদের মধ্যে রিলেশন কি না ln x ইকুয়াল টু 2.303 ইন্টু লগ এক্স টু দি বেস 10। তারপরে দেখো লগ এক্স ওয়াই টু দি বেস এ মানে কি না এ দেওয়া মানে তার উদ্দেশ্য হচ্ছে মেনলি তোমাদের লগারিদম যেটা স্টাডি তোমরা করবে সেটা হচ্ছে হয় বেস 10 থাকবে কিংবা বেস ই থাকবে। এ মানে বেস 10ও হতে পারে ইও হতে পারে, যে কোনো জেনারেল বেস। তাহলে তাই যদি হয় তাহলে লগ এক্স ওয়াই টু দি বেস এ মানে এটাকে কিভাবে লেখা যায়, দেখো এক্স ইন্টু ওয়াই এটা গুণ ফর্মে তোমার লেখা আছে, তাহলে এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি যে লগ অফ এক্স টু দি বেস এ প্লাস অফ, যদি এরকম এক্স ওয়াই গুণ থাকে তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে দেখো লগ অফ ওয়াই উইথ বেস এ। তাহলে বুঝতে পারছো, তাহলে যদি লগ 10 এক্স ওয়াই উপরে থাকতো তাহলে কি হতো লগ নিচে 10 উপরে এক্স প্লাস লগ নিচে 10 উপরে ওয়াই। যদি ই থাকতো তাহলে কত হতো লগ নিচে ই উপরে এক্স প্লাস লগ নিচে ই উপরে ওয়াই। চলো নেক্সট এবার দেখা যাক যে লগ এক্স বাই ওয়াই টু দি বেস এ। তাহলে এবার দেখো এক্স ডিভাইডেড বাই ওয়াই আছে, তাহলে এটাকে কিভাবে লেখা যায় না এটাকে তুমি এরকম ভাবে লিখতে পারো যে লগ অফ, দেখো এ উপরে কি না এক্স, এক্সটাকে লিখে ভালো, দেখো গুণ থাকলে এক্স ইন্টু ওয়াই থাকলে প্লাস হবে, আর এবার কিন্তু হয়ে যাবে তোমার মাইনাস, তাহলে মাইনাস লগ এ টু দি বেস, দেখো এ ওয়াই টু দি বেস এ, বোঝা গেল। তাহলে গুণ থাকলে প্লাস আর ভাগ থাকলে মাইনাস। চলো নেক্সট দেখা যাক, এবার তুমি দেখো যে এইখানে যে পাওয়ারে যেটা আছে এক্স টু দি পাওয়ার ওয়াই বেস এ মানে বেস ইও হতে পারে 10ও হতে পারে, যা খুশি হতে পারে, তাহলে এভাবে এখানে কি লেখা যেতে পারে না এখানে ইকুয়াল টু, দেখো ওয়াইটা আগে চলে আসবে পাওয়ারে থাকলে ইনটু লগ, এবার যা আছে তাই, তাহলে লগ তোমার এ এর উপরে এক্স মানে এক্স টু দি বেস এ। যদি আমি এখানে একটা এক্সাম্পল নেওয়ার চেষ্টা করি এই জিনিসটারই, তাহলে তুমি আরো ভালো বুঝতে পারবে। দেখো ধরো লগ এরকম থাকলো, বেসে হয়তো সাপোজ 10 আছে, এখানে ধরো 4 এর স্কোয়ার, দেখো পুরো এইখানটা খেয়াল করো, এই পাওয়ারটা দেখো, তাহলে 4 স্কোয়ার, যে স্কোয়ারের দুইটা থাকবে সেই দুইটা তোমার সামনে চলে আসবে, তাহলে এই হলো 2, তারপরে দেখো লগ, তারপরে দেখো বেসে যা আছে তাই থেকে যাবে দ্যাট ইজ 10, আর তারপরে দেখো এই 4, এইভাবেই হবে তোমার উত্তর। তারপরে দেখো লগ 1 টু দি বেস এ বা লগ 1 ইকুয়াল টু কত না 0। দেখো অ্যাকচুয়ালি এর জায়গায় ইও থাকতে পারে, এর জায়গায় 10 থাকতে পারে, তাহলে লগ 1 টু দি বেস 10 বা লগ 1 টু দি বেস ই যাই থাকুক না কেন তার উত্তর কি না 0। তো সংক্ষেপে আমরা এটাকে কি বলি লগ 1 ইকুয়াল টু কত না 0, তার বেস যাই থাকুক না কেন ওই জন্য আমরা বলে দিই কি লগ 1 ই 10 আমরা মেনশন করে যাই থাকুক না কেন 0 হবে। কেন 0 হবে এই জিনিসটা একটু ভালো করে দেখো, দেখো একটু আগেই আমরা শিখলাম যে এটাকে বলে বেস আর এটা হচ্ছে তার পাওয়ার আর এটা হচ্ছে কি না ইকুয়াল। তাহলে আমরা একটু আগেই শিখলাম দেখো পাওয়ার ইকুয়াল টু, পাওয়ার মানে কি 1 ইকুয়াল টু বেস টু দি পাওয়ার ইকুয়াল। দেখো যদি আমরা এটাকে 0 লিখি তাহলে এই রিলেশনটা তো ভ্যালিড, দেখো এই রিলেশনে ভ্যালিডিটি আছে না কেন নাই নেই, দেখো বাম দিকে 1 আর ডান দিকেও কি হয়ে যাবে এ টু দি পাওয়ার 0 মানে 1, সামথিং টু দি পাওয়ার 0 মানে 1। যদি এখানে ই থাকতো এর বদলে তাহলে এখানে কত ই টু দি পাওয়ার 0 মানে কত 1, বাম দিকে 1, যদি বেসে 10 থাকতো এর জায়গায় তাহলে 10 টু দি পাওয়ার 0 হতো, তাহলে এর ডান দিকে 1 বাম দিকে 1 কিন্তু মিলে যেত। তো মোটামুটি লগ 1 মানে কত 0। তারপরে দেখো
এবার বলেছে লগ এ টু দি বেস এ মানে কত 1, লগ এ টু দি বেস এ মানে 1, মানে বেস যেটা দেখতে পাচ্ছ সেই বেসটা ইও হতে পারে 10ও হতে পারে। তার মানে ব্যাপারটা এরকম যে লগ ধরো উপরেও 10 নিচেও 10 1, লগ উপরেও ই এর মান ই নিচেও তাহলে এর মান ই হবে কারণ দুটোই এ, তাহলে কি হবে লগ ই টু দি বেস ই মানে তাও কি 1। কেন দেখো এই যে এটা কি পাওয়ার, এটা কি বেস, আর এটা কি বলো ইকুয়াল। তাহলে একটু আগেই দেখলাম পাওয়ার ইকুয়াল টু, দেখো উপরে ইকুয়াল টু বেস টু দি পাওয়ার ইকুয়াল, দেখো মিলছে, ভ্যালিডিটি আছে না নেই রিলেশনে, ভ্যালিডিটি অবভিয়াসলি আছে, এ ইকুয়াল টু এ। তাহলে আমরা এরকম লিখতে পারি। তাহলে এর এক্সাম্পল কি না, এর এক্সাম্পল হচ্ছে এই যে লগ যদি তোমাকে বলে দেখো উপরেও এ নিচেও এ, তাহলে 10 বেস 10 কত হবে 1, বা যদি তোমাকে বলে এই দেখো যে লগ ই বেস এই যে ই, তাও কত হবে না 1। বোঝা গেল পুরো জিনিসটা। চলো নেক্সট, এবার যদি আমরা দেখি, এবার তোমাকে লগের বিভিন্ন ভ্যালুগুলো দেখতে হবে, কারণ এই লগের ভ্যালুগুলো তোমরা হয়তো ফিজিক্স অনেক কিছু জেনে বসে থাকবে, কিন্তু লাস্ট লাইনে উত্তর বের করার জন্য ফিজিক্সের সমস্ত কনসেপশন আছে কিন্তু লগের ভ্যালু তোমার জানা নেই। খালি ফিজিক্স বলে না, ইভেন কেমিস্ট্রির ক্ষেত্রে তোমরা যখন ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার পড়বে বা কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টার পড়বে, কিন্তু লগের ভ্যালুগুলো তোমাকে জানতে হবে। তো চলো দেখা যাক। দেখো এখানে আমরা মেনলি লগ এক্স টু দি বেস 10 এর বেসে আমরা লগের মানগুলোকে মনে রাখবো এবং তার ভ্যালু। তাহলে প্রথমে দেখো লগ 1, লগ 1 তো স্যার তার বেস কত, দেখো বেস যদি কখনো বলা না থাকে তুমি নিজে থেকে সবসময় 10 ধরে নেবে, ঠিক আছে। দেখো লগ 2 মানে কি, লগ 2 টু দি বেস নিচে 10 আছে, লগ 3 মানে বেস 10 আছে, সব 10 বেসের রেসপেক্টে তোমার ভ্যালু। তাহলে দেখো লগ 1 মানে কত, একটু আগে দেখলাম লগ 1 মানে কত 0, তারপরে দেখো লগ 2 মানে কত 0.301, মোটামুটি 0.3, তারপরে দেখো লগ 3 মানে কত 0.477, অত এক্সাক্ট ভ্যালু দরকার নেই 0.4, তারপরে দেখো লগ 5 0.698, মোটামুটি কত 0.7, তারপরে দেখো লগ 7 মানে কত 0.845, তারপরে দেখো লগ 10 মানে একটু আগে দেখলে কি 1, ঠিক আছে। চলো নেক্সট ভ্যালুগুলো একটু দেখে নাও, খাতায় নোট ডাউন করে নিও। চলো নেক্সট, এবার আমরা দেখব কিছু, এতক্ষণ তাহলে আমরা লগ শিখলাম, তো চলো এবার লগ নিয়ে কিছু এক্সাম্পল আমাকে দেওয়া যাক যেগুলো আমাকে সলভ করতে হবে। দেখো প্রথমেই দেখো তুমি দেখতে পাচ্ছ যে লগ এখানে 6 টু দি বেস 10 এখানে দেওয়া আছে, তাহলে এর ভ্যালু কত হবে। তো চলো ভ্যালু ডিটারমাইন করা যাক। লগ 10 বেস, উপরে দেখো 6 কে আমরা এরকম লিখতে পারি যে 2 ইন্টু 3, তাই না, তাহলে এরকম ভাবে তুমি লিখে দিতে পারো। তো দেখো লগ এক্স ইন্টু ওয়াই মানে কি লগ এক্স প্লাস লগ ওয়াই, তার সাথে 10 বেস থাকবে, 10 বেস নিয়ে আমরা মাথা ঘামাবো না। তো চলো এবার দেখা যাক, তাহলে ইকুয়াল টু, তাহলে আমরা বলতে পারি যে লগ, দেখো নিচে বেস কত না হচ্ছে তোমার 10, উপরে দেখো 2 প্লাস, তাহলে 2 ইন্টু 3 এটা যোগ হয়ে যাবে, তারপরে লগ বেসের জায়গায় বেসকে সেম রেখে দাও, তাহলে 10 উপরে কত হয়ে যাবে না উপরে হয়ে যাবে 3। তাহলে দেখো এটাকে সিম্পলি কি, সিম্পলি লগ 2, লগ 2 এর ভ্যালু কত বলো 0.301 বা 0.3 বলতে পারো। আর এটা দেখো লগ 3, আমরা 10 বেসে মান শিখেছিলাম, তাহলে এটাকে সিম্পলি সংক্ষেপে বলা যায় লগ 2 এটা, এটা হচ্ছে লগ 3, তাহলে এটা হচ্ছে 0.301 আর এটা হচ্ছে 0.477 ছিল 0.4 লিখতে পারো, তাহলে সব মিলিয়ে কত হলো না 0.7। দিস ইজ দ্য আনসার। এই ছোট ছোট জিনিস তোমাকে কিন্তু ফিজিক্সে শিখতে হবে, যত ছোট জিনিস শিখবে তত তোমার ফাউন্ডেশন স্ট্রং হবে, তত তুমি উপরে উঠে এগিয়ে যাবে। চলো নেক্সট দেখা যাক, নেক্সট অ্যাপ্লিকেশন লগের। দেখো লগ 300 টু দি বেস 10, তাহলে এটাকে কিভাবে ভ্যালু বের করা যায় সেটা এবার দেখো। তো চলো
এটাকে যদি আমি টেকনিক্যালি একটু লিখে নিই যে লগ অফ 10, উপরেরটাকে দেখো তো এরকম লেখা যায় কিনা, 3 × 10⁻²। দেখো সব মিলে কত হয়ে গেল, 300ই হলো। তাহলে এবারও দেখো লগ এক্স ইন্টু ওয়াই, আমি এক্স ধরবো 3কে আর ওয়াই ধরবো কতকে, 10⁻²কে। ব্যাপার একই, ঠিক আগের মতোই প্লাস ফর্মুলায় ভেঙে দাও। তাহলে তুমি দেখো এবার যে লগ 10 উপরে কত হবে না 3 প্লাস লগের বেসকে সেম রেখে দাও, দেখো 10 আর উপরে কত হবে না 10⁻²। তাহলে একটু আগেই শিখলাম এই পুরো পাওয়ারটা কোথায় চলে আসবে এক্ষেত্রে, সামনে। তো চলো দেখা যাক। দেখো এটা তো পুরোপুরি তোমার, একটু আমি ভেঙে যদি লিখি যে লগ অফ যা আছে তাই রেখে দিলাম, তাহলে 10 3⁻10, আর এই দেখো দুইটা কি আগে চলে এলো, তাহলে 2 × log 10⁻10। তাহলে এখন তোমাকে লগের দুটো ভ্যালু জানা দরকার, একটা দেখো সিম্পলি log 3 আর এইটা 2 বাদ দিয়ে বাকিটা, এটা দেখো সিম্পলি দিস ইজ log 10। তাহলে log 3 এর মান কত, না log 3 এর মান হচ্ছে 0.4 অ্যাপ্রক্স, প্লাস তারপরে দেখো 2, আর log 10 এর মান কত, না একটু আগে দেখলাম log 10 এর মান হচ্ছে 1, তাহলে কত হবে না 2.4। ঠিক আছে, তাহলে এইভাবে তোমার লগের ভ্যালু তোমরা এইভাবে বের করতে পারো। log 300 এর ভ্যালু বেরিয়ে গেল। এবার তুমি দেখো তারপরে log 10⁻⁻5 তাহলে আবারও দেখো যে এই যে -5 এটা কোথায় চলে আসবে, পুরোপুরি সামনে চলে আসবে। তাহলে ইকুয়াল টু আমরা এরকম লিখতে পারি যে -5 ইন্টু লগ অফ, নিচে বেস আছে দেখো 10, তাহলে উপরেও কত হবে, উপরে এই যে 10টা পড়ে আছে এটাও হবে 10, তাহলে log 10, অ্যাকচুয়ালি 10 মানে log 10, দেখো উপরে 10 বেস থাকা মানে সিম্পলি log 10। তাহলে -5 ইন্টু এইটা কত, দেখো এটা হচ্ছে তোমার 1, তাহলে উত্তর কত হবে না আনসার ইজ -5। বোঝা গেল? চলো নেক্সট দেখো যে log 10 বেসে আছে 10, তার উপরে দেখো 4 × 10⁻6। তাহলে আবারও দেখো ঘাবড়ানোর কিছু নেই, এটা x আর এটাকে কি ধরবো, দিস ইজ y, তাহলে x × y, তাহলে log x প্লাস log y, আর যার বেস থাকবে কত না 10। তো নাও চলো দেখা যাক, তাহলে log অফ দেখো 10 উপরে কত দেব না 4 ইন প্লাস হয়ে যাবে, এখানে বেস ই এর কোনো গল্প নেই, তাহলে বেস হচ্ছে 10, তাহলে দেখো উপরে কত না উপরে হচ্ছে তোমার 10⁻6। এরকম জিনিস তো কিছুক্ষণ আগেই দেখলে, এই 6টা কোথায় চলে আসবে সামনে, আর এটা কত log 4। তো দেখো আর এক লাইন যদি আমি এখানে করি তাহলে ব্যাপারটা হয়ে যাবে এরকম যে log অফ, তুমি কিন্তু log 4 এর মান জানো না, তুমি log 2 log 3 log 5 log 7 log 10 log 1 এগুলোর মান জানো, তাহলে log 4 এর মান কি করে স্যার, আলাদা করে মুখস্থ করার কিন্তু কোনো দরকার নেই। দেখো কিভাবে log 2 এর মান মনে থাকলেই হয়ে যাবে। তাহলে log 10, তাহলে 4 এর জায়গায় কত লিখবো, 4 কে আমি এরকম লিখতে পারি, দেখো 2⁻², অবভিয়াসলি 2⁻² মানে 4, প্লাস তারপরে দেখো যে log অফ 10, তারপরে উপরে 10⁻6। তাহলে এইখানে যে পাওয়ারগুলো তুমি এখন দেখতে পাচ্ছ, এই যে এরা কোথায় চলে আসবে বলো, সামনে চলে আসবে না, তাহলে সামনে চলে আসবে এবার, তাহলে সেভাবে আমরা রেডি করে ফেলবো। এবার দেখো 2 × log অফ 10⁻², 2⁻10 প্লাস তারপরে দেখো 6টা আগে চলে আসবে, log অফ 10⁻10, 10⁻10। ঠিক আছে, তাহলে চলো এবার দেখা যাক। তাহলে এখানে বলো 2 × কত হবে
না log 2 এর ভ্যালু কত 0.3 প্লাস, তারপরে দেখো 6 ইন্টু 1 হবে না, কারণ log 10 টু দি বেস 10 এর মান কত 1, তাহলে এখানে দেখো 2 ইন্টু 0.3 মানে 0.6 প্লাস 6, তাহলে কত হয়ে যাবে উত্তর অ্যাপ্রক্স 6.6, দিস ইজ দ্য আনসার। তাহলে এইগুলো কিন্তু তোমাদের নিট বা জেইতে ফিজিক্সে কোশ্চেন আসবে না, কিন্তু একটা ফিজিক্সে কনসেপচুয়াল কোশ্চেনকে সলভ করার জন্য যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন তোমার জানা দরকার সেইটা হচ্ছে এইটা, সেই ফাউন্ডেশন বা সেই ব্যাকআপ কিন্তু তোমার লাগবে। চলো তাহলে এই আমরা দেখলাম লগারিদম সম্পর্কে। এবার আমরা দেখব চলো ট্রাইগোনোমেট্রিক, যত রকম ট্রাইগোনোমেট্রিক কনসেপশন টোটাল ফিজিক্সে তোমার লাগে, ফিজিক্সের সিলেবাসে যে সমস্ত অ্যাপ্লিকেশন আছে আমরা সেইগুলো কিন্তু এবার দেখাবো। কোনো কনসেপশন বাদ যাবে না। ফিজিক্স করতে গিয়ে, ফিজিক্সের চ্যাপ্টার শুরু থেকে শেষ পর্যন্ত করতে গিয়ে যে সমস্ত ট্রাইগোনোমেট্রিক কনসেপশন লাগবে আজকে তোমাদের এইগুলোই করানো হবে। তো চলো বিশ্বাস রেখে আমার সাথে এগিয়ে চলো। চলো দেখতে পাচ্ছ যে ট্রাইগোনোমেট্রি, তো দেখো প্রথমেই আমরা অ্যাঙ্গেল সম্পর্কে জানলো। তোমরা অ্যাঙ্গেলের ইউনিট কি কি বলো না, অ্যাঙ্গেলের ইউনিট ডিগ্রি হতে পারে, মিনিট হতে পারে, সেকেন্ড হতে পারে, আবার রেডিয়ানও হতে পারে। তো চলো বিভিন্ন জিনিসগুলো আমরা এবার দেখার চেষ্টা করি ওয়ান বাই ওয়ান। বলো তো 1 ডিগ্রি ইকুয়াল টু কত না 60 মিনিট, এভাবে মিনিটকে এক্সপ্রেস করা হয়। তাহলে 1 ডিগ্রি ইকুয়াল টু তোমার হচ্ছে 60 মিনিট। তারপরে দেখো 1 মিনিট ইকুয়াল টু কত সেকেন্ড না 60 সেকেন্ড, এগুলো কিন্তু সবই তোমার অ্যাঙ্গেলের ইউনিট, সব অ্যাঙ্গেলের ইউনিট। তাহলে এটা হচ্ছে 1 মিনিট ইকুয়াল টু তোমার 60 সেকেন্ড, সব অ্যাঙ্গেলের ইউনিট। তারপরে দেখো যে ডিগ্রির সাথে রেডিয়ানের একটা রিলেশন আছে, সেই জিনিসটা আমরা দেখব যে 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। এই তাহলে এখান থেকে 1 রেডিয়ান সমান কত তুমি ঐকিক নিয়মে বের করে ফেলতে পারো যে 1 রেডিয়ান সমান কত হবে 180 বাই পাই, পায়ের মান এখানে কত 22/7 বা 3.14। তাহলে এই হচ্ছে তোমার ডিগ্রি এবং রেডিয়ানের ভিতরে রিলেশন, বোঝা গেল। তাহলে আমরা অ্যাঙ্গেলের কতগুলো ইউনিট আছে, ডিগ্রি হতে পারে, মিনিট হতে পারে, সেকেন্ড হতে পারে, রেডিয়ান হতে পারে, এইগুলো তোমার অ্যাঙ্গেলের ইউনিট হতে পারে। এবার দেখো আমরা এবার অ্যাঙ্গেলকে ডিফাইন করব। তুমি এখানে একটা সার্কেল দেখতে পাচ্ছ এবং এই সার্কেলের আমি সার্কুলার আর্ক নেব, খেয়াল করো। এখানে দেখো যে এ বি, এই যে ইয়েলো কালারের একটা পোর্শন তুমি দেখতে পাচ্ছ ইয়েলো কালারের, এই যে এ বি, এটা কি একটা সার্কুলার আর্ক। এখন দেখো এই আর্কটা যদি নিই, এই কোন একটা সার্কুলার আর্ক কিন্তু কোন একটা সার্কেলেরই পার্ট। তো তুমি যদি এই আর্কটাকে পুরো সার্কেল কমপ্লিট করো তাহলে এই দেখো পিঙ্ক যে সার্কেলটা, এটা হবে সেই ইমাজিনারি সার্কেল যে সার্কেলের একটা পার্ট, সেটা হচ্ছে কে না এ বি, এই সার্কুলার আর্ক। তো কোন একটা সার্কুলার আর্ক কত অ্যাঙ্গেল, আর্ক অ্যাঙ্গেল কত হবে সেটা তুমি কিভাবে ডিটারমাইন করবে। দেখো যে সার্কুলার আর্ক আছে সেই সার্কুলার আর্কটা কোন সার্কেলের পার্ট, সেই সার্কেলের সেন্টারকে তুমি প্রথমে খুঁজে বের করো। তারপরে সার্কুলার আর্কের দুটো এক্সট্রিম পয়েন্ট নাও, এক্সট্রিম পয়েন্টের সাথে ওই সার্কেলের যে সেন্টার ও তার সাথে জয়েন করে দাও, দিয়ে দেখো যে অ্যাঙ্গেল ফর্ম করবে, যে ক্লোজড অ্যাঙ্গেল, সেইটাকে বলা হবে থিটা। দেখো এই দিকেও একটা কিন্তু অ্যাঙ্গেল আছে, কিন্তু আর্কের সাথে এই যে রেডিয়াসের যে জয়েন্ট, সেই জয়েন্টের খাঁচার ভিতরে যে অ্যাঙ্গেলটা আছে সেটাই হবে কি আর্ক অ্যাঙ্গেল, বোঝা গেল, সেটাই হবে কি না আর্ক অ্যাঙ্গেল। তাহলে সবসময় আর্কের সাথে রেডিয়াসের যে বক্সের ভিতরে ক্লোজড অ্যাঙ্গেলটা হবে ওটাই হবে কি আর্ক অ্যাঙ্গেল। যদি তোমাকে বলতো এই যে বড় আর্ক, যদি এই আর্কটা বড় হতো
তাহলে এই বড় আর্কটার আর্ক অ্যাঙ্গেল কত হবে? তাহলে কিভাবে ডিটারমাইন করতে গিয়ে নিয়ম একই, বড় আর্কের তুমি দুই এক্সট্রিম এন্ড নাও, তাহলে এই যদি বড় আর্ক হতো তাহলে তারও এক্সট্রিম এন্ড এই দুটোই হতো, তাহলে এই আর্কটাকে ফোকাস করো। এবার এই আর্ক কোন ইমাজিনারি সার্কেল, তো এই ইমাজিনারি সার্কেল তার সেন্টারে যাও, তার সেন্টার, তো দুই এক্সট্রিম থেকে লাইন টানো, লাইন টানলে এই দেখো এইটা হয়ে যেতে, এই দেখো আর্ক আর এই রেডিয়াস, তাহলে এই বক্সের ভিতরে এই যে এইটা হয়ে যেত তখন কি ওর আর্ক অ্যাঙ্গেল, বড়টার এইটা হয়ে যেত কিন্তু তখন তার আর্ক অ্যাঙ্গেল। বোঝা গেল? তাহলে আর্ক অ্যাঙ্গেল ডিটারমাইন করার জন্য নিয়ম কিন্তু এই কনসেপশন তোমাদের কোথায় লাগবে? এই যে আর্কের কনসেপশন বললাম, তোমরা যখন ম্যাগনেটিক ফিল্ড কোনো একটা সার্কেলের সেন্টারে বা সার্কুলার আর্কের জন্য বের করবে, খুবই ভালো কনসেপশন কিন্তু দরকার, সেখানে তোমার কিন্তু কাজে লাগবে। তো চলো এই আর্ক অ্যাঙ্গেলকে আমরা এখানে ডিটারমাইন করি। তো এখানে দেখতে পাচ্ছ যে থিটা, এই যে থিটা ইকুয়াল টু হচ্ছে আর্ক বাই রেডিয়াস। তুমি ছোট আর্কটা নাও, তো থিটা ইকুয়াল টু হয়ে গেল তোমার আর্ক বাই রেডিয়াস, আর্ক বাই রেডিয়াস। তুমি আর্ককে রেডিয়াস দিয়ে ভাগ করলেই তুমি অ্যাঙ্গেল পেয়ে যাবে। যে অ্যাঙ্গেলটা বেরোবে, পয়েন্ট টু বি নোটেড, সেই অ্যাঙ্গেলের ভ্যালু কিন্তু ডিগ্রিতে নয়, সেই অ্যাঙ্গেলের ভ্যালু কিন্তু তোমার রেডিয়ানে বেরোবে, মাথায় থাকে জানো। তাহলে আর্ককে রেডিয়াস দিয়ে ভাগ করলে আমরা কি পাই? অ্যাঙ্গেল। কিসে কোন ইউনিট অ্যাঙ্গেল পাই? ডিগ্রি? না না না, ডিগ্রি নয়, কিসে? রেডিয়ান, রেডিয়ান, যেন এটা মনে থাকে। তো চলো নেক্সট দেখো, এখানে আমি একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি। তো ট্রায়াঙ্গেলের দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেস, বেসকে আমরা বি দিয়ে ডিনোট করেছি। তারপরে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই না? সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ যে এটা কি বেস, আর এটা দেখো পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার লাইনটাকে আমরা পি দিয়েছি, আর এই লাইনটা যেটা দেখছো হাইপোটেনিউজ বা অতিভুজ। তো আমরা পাইথাগোরাস থিওরিম অনুযায়ী তো আমরা এরকম লিখতেই পারি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার ইকুয়াল টু কত? অতিভুজের স্কোয়ার বা হাইপোটেনিউজের স্কোয়ার। দেখো আমরা এখানে একটা অ্যাঙ্গেল থিটাকে ডিটারমাইন করেছি, তো আমরা থিটার সাপেক্ষে কিন্তু সবকিছু দেখব। সবসময় দেখবে যে থিটার অ্যাঙ্গেলের যে বিপরীত বাহু, বিপরীত থিটা থেকে ঠিক বিপরীত দিকে এসো, যে যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে তোমার সবসময় পারপেন্ডিকুলার, বা সেটা হচ্ছে তোমার কি না সবসময় লম্ব হবে। তাহলে দেখতে পাচ্ছ যে থিটা এইটা মানে কি লম্ব কোনটা? এইটা। আর লম্বের সাথে ভূমি পারপেন্ডিকুলারের সাথে বেস সবসময় কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তাহলে পারপেন্ডিকুলার তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে সেটাই হবে বেস। তাহলে বেস কোনটা হয়ে যাবে? এইটা। দেখো বেস বা পারপেন্ডিকুলার ফিক্সড বলে কিছু হয় না, ইট ডিপেন্ডস অন থিটা, তুমি থিটা কোনটাকে ধরছো। এবার দেখো তুমি যদি থিটা এই উপরেরটাকে ধরতে, লেটস সাপোজ যদি এইটা তোমার থিটা হতো, এই অ্যাঙ্গেলটা, তাহলে তার বিপরীত বাহুটা এইটা কি হয়ে যেত বলো? তখন বিটা হয়ে যেত পি বা পারপেন্ডিকুলার, আর এইটা হয়ে যেত পারপেন্ডিকুলার, তাহলে পারপেন্ডিকুলার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেস থাকতো, তাহলে এটা হয়ে যেত কি না বেস। তাহলে কোন একটা ট্রায়াঙ্গেলের কিন্তু কোন একটা সাইড ধরে শুয়ে আছে, মানে তুমি ভাবছো মনে করো এটাই মনে করো মনে হয় বেস, এরকম নয়, ইট ডিপেন্ডস অন থিটা। থিটার বিপরীত বাহুটা সবসময় কি হবে না পারপেন্ডিকুলার, আর তার সাথে 90 ডিগ্রি যেটা অ্যাঙ্গেলে থাকবে সেটা হয়ে যাবে কি না সেটা হয়ে যাবে তোমার বেস। ঠিক আছে, তাহলে আমরা থিটা কোন একটা ফিক্সড ধরলাম। আর দেখো তুমি এবার এখানে একটা কোশ্চেন করতে পারো, স্যার যদি এইটাকে থিটা ধরি তাহলে এইচটা কি পারপেন্ডিকুলার? না, তুমি এটাকে থিটা কেন ধরতে যাবে? এটা তো 90 ডিগ্রি, এটা তো ফিক্সড ভ্যালু। থিটা মানে কি আননোন, উই ডোন্ট নো অ্যাবাউট দ্য ভ্যালু অফ দ্য থিটা। তাহলে তুমি কিন্তু এখানে কিছু ধরতে যাবে না, এখানে থিটা ধরা যাবে না, এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তো চলো দেখা যাক এরপরে। এবার দেখো এখান থেকে আমাদের সাইন কস থিটার কনসেপশন লাগবে। দেখো সবই কনসেপশন তোমাদের 9-10-এ পড়ে এসেছো, তবে খাতার নোট তোমাকে ক্লিয়ার রাখতে হবে। পুরো ফিজিক্স স্টাডি করার জন্য তোমার নোট থাকা খুবই জরুরি। যার নোট নেই যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার আগে তোমাকে কিন্তু খোকলা মনে হবে। ফিজিক্সে উইথাউট নোটস
উইথাউট দ্য হেল্প অফ টিচার্স নাথিং ইজ গোয়িং টু বি হ্যাপেন। তো চলো দেখা যায়। প্রথমে আমরা দেখব যে সাইন থিটা কাকে বলে। দেখো সাইন থিটা মানে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। দেখো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, তাহলে পি বাই এইচ। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত, লম্ব বাই অতিভুজ পি বাই এইচ। ঠিক একই রকম ভাবে কস থিটা মানে আমরা ভূমি বাই অতিভুজ জানতাম, তাহলে দেখো বেস বাই হাইপোটেনিউজ, তাহলে বি বাই এইচ। ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি জানতাম, দেখো পারপেন্ডিকুলার বাই বেস বা লম্ব বাই ভূমি। ঠিক আছে, চলো প্রত্যেকটা ছোট ছোট জিনিস চুন চুনকে লেকার আएंगे। তো চলো নেক্সট এবার দেখো ট্যান থিটা মানে কত না সাইন থিটা বাই কস থিটা, এবং কট থিটা রেসিপ্রোকাল 1 বাই কট থিটা। তারপরে দেখো সেক থিটা মানে 1 বাই কস থিটা। সেক থিটা মানে হয়ে যাচ্ছে তোমার 1 বাই কস থিটা। খবরদার আবার এখানে 1 বাই কস সি মানে আবার কেউ কিছু বলতে যেও না, হ্যাঁ থিটা নট সি, ইটস থিটা। চলো এবার দেখো তারপরে তুমি খেয়াল করো কোসেক থিটা মানে কি 1 বাই সাইন থিটা। কোসেক থিটা মানে 1 বাই সাইন থিটা। তাহলে দেখো ট্যান কার সাথে রেসিপ্রোকাল রিলেশন, কটের সাথে সেক, কসের সাথে কোসেক, সাইনের সাথে রেসিপ্রোকাল রিলেশন। প্রত্যেকটা ছোট জিনিস তোমাদেরকে রিমাইন্ড করানো হচ্ছে। তারপরে চলো নেক্সট এবার দেখো কিছু ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা আছে যেটা আমাদেরকে জানতে হবে। দেখো খুব বেসিক, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত না 1। তারপরে তোমরা জানো সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তারপরে তোমরা দেখো যে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। ফর্মুলা সবই আমাদের জানা। চলো তারপরে দেখো সাইন 2 থিটা, যে জিনিসগুলো ফিজিক্সে বারবার ক্যালকুলেশন করতে গিয়ে ঘুরে আসবে আমি সেই জিনিসগুলোই কিন্তু তুলে ধরছি। দেখো সাইন 2 থিটা মানে কি 2 সাইন থিটা কস থিটা। দেখো 2 থিটাটা অর্ধেক হয়ে গেছে, 2 সাইন থিটা কস থিটা। এবার যদি এরকম হতো সাইন থিটা, তাহলে কি হলো ফর্মুলা না সাইন থিটা যদি থাকতো তাহলে সাইন থিটার জায়গায় সাইন 2 ইন্টু থিটা বাই 2 লিখতে পারতে। সাইন থিটা যদি থাকতো তাহলে 2 ইন্টু থিটা বাই 2, তাহলে এখানে কত হতো দেখো 2 সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2, কারণ এই 2 বাদ দিয়ে বাকি পোর্শন বাকি অ্যাঙ্গেলটা কিন্তু এখানে বেরিয়ে আসবে। তো সাইন 2 থিটা থাক বা সাইন থিটা থাক, থিটা থাকলেও 2 থিটার ফর্মে আমরা আনবো 2 ইন্টু থিটা বাই 2 দিয়ে থিটা বাই 2টা এই দুই জায়গায় চলে আসবে, তাহলে 2 ইন্টু সাইন থিটা বাই 2 ইন্টু কস থিটা বাই 2। তারপরে দেখো যে cos 2 থিটা, তার একটা ফর্মুলা আছে, সে ফর্মুলা কত 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে তোমাকে কিন্তু এই ফর্মুলাগুলো বাই হার্ট তোমাকে কিন্তু মনে রাখতে হবে, বাই হার্ট মনে রাখতে হবে। দেখো ফিজিক্স সলভ করার জন্য এটা প্রাইমারি রিকোয়ারমেন্ট, দিস ইজ নট দ্য ফিজিক্স। ফিজিক্স ডিল করার জন্য এগুলো দরকার। তারপরে দেখো নেক্সট, তারপরে ফর্মুলা দেখো সাইন এ প্লাস বি। ফর্মুলা কি না সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। চলো তো একটা ইন্টারেস্টিং জিনিস এখান থেকে দেখা যাক। আচ্ছা যদি এরকম হয় যে ইফ এ ইকুয়াল টু বি, তাহলে কি হবে বলো তো? যদি এ ইকুয়াল টু বি হয় তাহলে দেখো বি এর জায়গায় যদি আমি এ বসাই তাহলে কত হবে বলো সাইন 2a না, মানে সাইন 2 থিটা ইকুয়াল টু, দেখো তুমি জাস্ট বি এর জায়গায় এ বসিয়ে দাও, তাহলে এখানে কত হবে সাইন এ কস এ, এখানে কস এ সাইন এ একই জিনিস, তার মানে 2 ইন্টু সাইন এ কস এ। দেখো একটু আগেই তোমরা ফর্মুলা শিখলে যে সাইন 2 থিটা ইকুয়াল টু 2 সাইন থিটা কস থিটা। দেখো আসলো কি আসলো না? জাস্ট বি এর জায়গায় যদি এ ইকুয়াল টু বি হয়ে যায় তাহলে কিন্তু সাইন 2a ইকুয়াল টু 2 সাইন এ ইন্টু কস এ। তাহলে আগের ফর্মুলাটাই কিন্তু আমরা এই ট্রাইগোনোমেট্রিক ইকুয়েশন দিয়ে প্রুভ করলাম। তারপরে চলো নেক্সট দেখো সাইন এ মাইনাস বি। দেখো ফর্মুলা একই আছে, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তুমি যদি এখানে দেখো যে এ ইকুয়াল টু বি করে দাও, সাপোজ এ ইকুয়াল টু বি, তাহলে বাম দিকে কত আসবে বলো এ মাইনাস এ মানে সাইন 0।
সাইন জিরো ইকুয়াল টু, তাহলে ডান দিকে কত আসা উচিত, সাইন জিরোর ভ্যালু কত, জিরো। দেখো ডান দিকে জিরো আসে কিনা, বি এর জায়গায় এ বসিয়ে দাও, তাহলে কত হবে, সাইন এ কস এ মাইনাস কস এ সাইন এ, একই জিনিস, তাহলে সেম মাইনাস সেম, তাহলে কত এসে যাবে, জিরো এসে যাবে। বোঝা গেল জিনিসগুলো। চলো নেক্সট এবার আমরা দেখব যে কস এ প্লাস বি। দেখো কসের ফর্মুলা কি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তারপরে দেখো যে কস এ মাইনাস বি, দেখো জাস্ট মাইনাসটা কি হয়েছে, প্লাস হয়েছে, তাহলে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। ঠিক আছে, তো এই জিনিসগুলো, এই ফর্মুলাগুলো কিন্তু তোমাকে বাই হার্ট কিন্তু মনে রাখতে হবে। এই জিনিসগুলোই কিন্তু তোমার নিটের কোশ্চেন বা যেই কোশ্চেন সলভ করার জন্য কাজে লাগবে। চলো তারপরে দেখো tan a প্লাস বি, অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। তোমরা যখন ফ্রিকশন পড়বে ব্যাংকিং, তখন কিন্তু এই ফর্মুলা কিন্তু দিস ফর্মুলা কামস ইনটু অ্যাকাউন্ট। তো tan a প্লাস বি ফর্মুলা কি, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। তারপরে দেখো tan a মাইনাস বি কত, জাস্ট প্লাসটা মাইনাস হচ্ছে, দেখো উপরে ছিল tan a প্লাস tan b, এখানে দেখো tan a মাইনাস tan b বাই কত, 1 মাইনাস tan a tan b, এখানে হয়ে গেল 1 প্লাস tan a tan b। তারপরে দেখো sin c প্লাস sin d ফর্মুলা কি, 2 ইন্টু সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস ইন্টু সি মাইনাস ডি বাই 2। এই যে ইকুয়েশন দেখছো, এই ইকুয়েশন কখন ফিজিক্সের কোথায় লাগবে না, তুমি যখন ওয়েভ চ্যাপ্টার পড়বে এবং স্ট্যান্ডিং ওয়েভ পড়বে, তখন কিন্তু এই সমস্ত ইকুয়েশনের তোমাকে কিন্তু রিকল সেখানে করতে হবে। তো চলো তারপরে দেখো সাইন সি প্লাস ডি দেখলাম, তারপরে সাইন সি মাইনাস ডি দেখা যাক। দেখো সাইন সি মাইনাস ডি মানে কত না 2 ইন্টু সাইন, দেখো সি প্লাস ডি ছিল, সি মাইনাস ডি হয়ে গেছে। তারপরে কস সি মাইনাস ছিল, সি প্লাস, মানে এখানে প্লাসের জায়গায় মাইনাস, এখানে মাইনাসের জায়গায় প্লাস, দিস ইজ দ্য ডিফারেন্স। আর এখানেও প্লাসের জায়গায় এখানে কি চলে এসেছে, মাইনাস। মানে জাস্ট ফর্মুলা, যদি সাইন সি প্লাস ডি সি মাইনাস ডি, প্লাসের জায়গায় মাইনাস এনে পাপ করেছো, তাই প্রায়শ্চিত্ত তোমাকে ডান দিকেও করতে হবে, প্লাসের জায়গায় মাইনাস আনো, মাইনাসের জায়গায় প্লাস নিয়ে চলে এসো। তারপরে দেখো যে cos c প্লাস cos d, 2 ইন্টু cos c প্লাস d বাই 2 c মাইনাস d বাই 2। তারপরে দেখো cos c মাইনাস cos d, দেখো এবার কিন্তু সাইন, 2 ইন্টু সাইন c প্লাস d বাই 2 c মাইনাস d বাই 2 নয়, d মাইনাস c বাই 2, পয়েন্ট টু বি নোটেড, d মাইনাস c বাই 2। এই যে এই জিনিসটা একটু দেখবে, d মাইনাস c বাই 2। তারপরে দেখো অ্যানাদার ইম্পর্টেন্ট, ছোট ছোট জিনিসগুলো তোমাকে আগে শিখতে হবে। দেখো সাইন থিটা ইন্টু সাইন থিটা মানে কত, সাইন স্কোয়ার থিটা। ব্যাপারটা কিরকম, সাইন 30 ইন্টু সাইন 30, সাইন স্কোয়ার 30। তুমি এটাকে এরকম লিখতে পারো সাইন থিটার স্কোয়ার, কিন্তু তুমি এরকম লিখতে পারো না যে সাইন থিটার স্কোয়ার। দেখো ব্যাপারটা কিরকম হয়ে গেল, সাইন 30 ইন্টু সাইন 30 মানে কত, দেখো হাফ ইন্টু হাফ মানে কত, 1/4। তো এখানে যদি তুমি সাইন স্কোয়ার থিটা লেখো বা সাইন থিটার স্কোয়ার লেখো, থিটার মান যদি 30 হয়, তাহলে ব্র্যাকেটের ভিতরে হাফ, হাফের স্কোয়ার মানে কত, 1/4, তাহলে 1/4ই আসবে। কিন্তু তুমি যদি থিটার মাথায় স্কোয়ার বসিয়ে দাও, ভয়ানক পাপ হয়ে যাবে। কেন, কারণ সাইন থিটা, থিটার ভ্যালু 30, তাহলে 30-র স্কোয়ার মানে কত, 900, তাহলে সাইন 900 হয়ে গেছে। এটা কি আর 1/4 আসবে? কেন, হোয়াট আ জোক ইজ দিস। তো চলো এইভাবে যেন ভুল নাই, ছোট ছোট জিনিসগুলো আমরা লিখবো। তারপরে দেখো cos থিটা ইন্টু cos থিটা মানে cos স্কোয়ার থিটা বা cos থিটার হোল স্কোয়ার, নট cos থিটা স্কোয়ার। থিটা স্কোয়ার করলে থিটার একটা বড় ভ্যালু চলে আসবে, বাম দিকের সাথে কিন্তু ডান দিক কখনোই কোনোভাবে ম্যাচ কিন্তু করবে না। তো চলো নেক্সট, এবার দেখো আমাদেরকে একটা ক্যারেক্টারিস্টিক্স ট্রায়াঙ্গেল তোমাকে দেখতে হবে। যে ট্রায়াঙ্গেলটা তোমাকে মনেও রাখতে হবে, এটা হচ্ছে এমন একটা ট্রায়াঙ্গেল দেখতেই পাচ্ছ, যেটা হচ্ছে তোমার সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যার এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। এই ট্রায়াঙ্গেলটার এমন একটা ট্রায়াঙ্গেল, ধরো তোমাকে ত্রিকোণমিতিতে এমন একটা ভ্যালু জিজ্ঞেস করলো, বলো tan 37 cos 53। তো এইরকম অ্যাঙ্গেলগুলো দিয়ে দিলে তুমি তার মান কি করে বের করবে, সেই মান বের করার জন্য কিন্তু এই ক্যারেক্টারিস্টিক্স ট্রায়াঙ্গেলটা মনে রাখতে হবে।
দেখো এটা এমন একটা ট্রায়াঙ্গেল যার একটা বাহুর দৈর্ঘ্য 3 আর একটা সাইড হচ্ছে 4 ইউনিট আর একটা সাইড হচ্ছে 5 ইউনিট। তো সব থেকে বড় অ্যাকর্ডিং টু দ্য পাইথাগোরাস থিওরিম বড় বাহুটা কোনটা হবে? অতিভুজ। তাহলে 3 4 5 হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তাহলে অতিভুজ কোনটা হবে না সব থেকে বড়টা। এবার কোশ্চেন হচ্ছে 3 কোনটা আর 4 কোনটা। দেখো একটা অ্যাঙ্গেল হচ্ছে 37 আর আরেকটা হচ্ছে তোমার অবভিয়াসলি 53 হবে, 53 হবে। কেন বলো তো? কারণ এটা তো অলরেডি 90, তো এই দুটো মিলে 90 হলে তবেই না তিনটে মিলে 180 হবে, তাই না? তাহলে দেখো এটা 37 53, হ্যাঁ এটাও 37 হতে পারতো, এটাও 53 হতে পারতো, চয়েস ইজ ইয়োর্স, তুমি যেখানে বসাবে বসাও। কিন্তু দেখো যেখানে 37 তুমি লিখবে, দেখো 37 এর প্রথমে কি আছে 3, তাহলে ঠিক 37 অ্যাঙ্গেলের বিপরীত বাহুটা এইটা হয়ে যাবে তোমার 3। তারপরে দেখো 53 তার বিপরীতটা হয়ে যাবে অটোমেটিক্যালি 4। বোঝা গেল? যদি এই অ্যাঙ্গেলটা 37 হতো তাহলে 37 এর প্রথমে 3, তাহলে ঠিক তার বিপরীতটা এটা হয়ে যেত 3 আর এটা হলো 4। আর অতিভুজটা তো সবসময় বড়ই হবে, তাই না? অতিভুজ তো 5ই হবে, বড়ই হবে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে তোমার 37, তার অপোজিটটা 3, তাহলে অটোমেটিক্যালি বুঝতে পারছো 53 অপোজিটটা 4 আর অতিভুজটা হয়ে যাবে 5। এবার তুমি বলো কোন মান দরকার তোমার? সাইন 57, সরি সাইন 53, সাইন 37, cos 53, cos 37, tan 53, tan 37, হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও? চলো দেখা যাক, আমরা বিভিন্ন কয়েকটা ভ্যালু বের করে এখানে দেখাই। তো যদি দেখো আমি এখানে tan সাপোজ tan 37 যদি এর মানটা আমি বের করতে চাই তাহলে কি করব? দেখো আমি তাহলে থিটা ধরলাম কাকে? 37 কে। তাহলে এটা যদি থিটা হয়, লম্ব কোনটা? থিটার অপোজিটটা সবসময় লম্ব, তাহলে 3টা এটা হয়ে যাবে, তখন লম্ব হয়ে যাবে। আর লম্বের সাথে ভূমি কি? পারপেন্ডিকুলার, এটা হয়ে যাবে ভূমি। তাহলে লম্ব বাই ভূমি, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, তাহলে কত হবে? 3/4। তারপরে দেখো তোমাকে যদি বলি সাইন 53 ডিগ্রি, তাহলে কত হবে? দেখো থিটা ধরলাম কাকে? 53 কে, তাহলে তার বিপরীতটা কি? বিপরীতটা হচ্ছে লম্ব। আর এইটা কি হবে তাহলে বলো? এটা হবে ভূমি, কারণ লম্বের সাথে ভূমি পারপেন্ডিকুলার। আর এটা কি? অতিভুজ। তো সাইন 53 মানে সাইন থিটা ইকুয়াল টু কত? লম্ব বাই অতিভুজ, তাহলে কত হবে? 4/5। বলো cos 53 কত হবে? cos 53 ইকুয়াল টু, তাহলে অ্যাঙ্গেল যদি 53 হয়, লম্ব কোনটা? এইটা 4, ভূমি কোনটা? 3, তাহলে ভূমি বাই অতিভুজ মানে 3/5। দিস ইজ দ্য আনসার। তাহলে এইভাবে যে কোনো ফাংশনের, সে ট্যান হোক, সাইন হোক, কস হোক, যাই হোক না কেন, তুমি কিন্তু বের করে নিতে পারবে, 53 হোক বা 37। চলো নেক্সট, এবার আমরা দেখব যে ট্রাইগোনোমেট্রিক গ্রাফ। ট্রাইগোনোমেট্রিক গ্রাফ আমরা এবার দেখব। আমরা বিভিন্ন সাইন গ্রাফ দেখব, কস গ্রাফ দেখব, সাইন স্কোয়ারের গ্রাফ দেখব, কস স্কোয়ারের গ্রাফ দেখব, এরকম বিভিন্ন কিন্তু আমরা গ্রাফগুলো দেখতে থাকব। তোমাদের এই গ্রাফ যেটা দেখছো ট্রাইগোনোমেট্রি কনসেপশনে তো লাগবেই। তাছাড়া তোমরা যখন এসএইচএম পড়বে, সেই এসএইচএম এ কিন্তু যখন গ্রাফিক্যাল সেকশন পড়বে সেখানেও কিন্তু এই গ্রাফের কনসেপশন লাগবে। চলো দেখা যাক। প্রথমেই আমরা দেখব যে সাইন থিটার গ্রাফ। চলো দেখো, একদিকে হচ্ছে উপরে নিলাম সাইন থিটা আর এইদিকে নিলাম থিটা, মানে থিটার মান চেঞ্জ হলে সাইন থিটা কেমন ভাবে চেঞ্জ হয় বুঝতে পারছো। সাইন থিটা কার উপর ডিপেন্ড করে যাচ্ছে? থিটার উপরে। তো গ্রাফ হচ্ছে এরকম যে এই দেখো, সাইনের গ্রাফ সবসময় শুরু হয় এরকম থেকে, এই হচ্ছে গ্রাফ। এবার গ্রাফের উপর কিছু আমি ক্যারেক্টারিস্টিক্স পয়েন্ট নেব। দেখো এই 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 যে দেখো, এই এক্স অ্যাক্সিস কাকে রিপ্রেজেন্ট করছে? থিটার ভ্যালুকে, তাহলে এটা হচ্ছে তোমার 0। এবার দেখো কিছু ক্যারেক্টারিস্টিক্স পয়েন্ট আমরা নিলাম। তারপরের যে পয়েন্টটা আছে সেইটা কত হবে না π/2 করে তুমি এগিয়ে যাও, তাহলে এটা কত হবে? π/2। তারপরে আরো π/2 দেখো, তাহলে 0-র পরে 1 × π/2, তারপরে কত হবে? 2 × π/2। বোঝা গেল? তাহলে 2 × π/2 মানে কত বলো অ্যাকচুয়ালি? না সেটা হচ্ছে পাই। তারপর এই পয়েন্টের করেসপন্ডিং থিটা কত?
না 3 × π/2 বা 3π/2, তাহলে এই হয়ে গেল তোমার 3π/2। তারপরে দেখো এই পয়েন্টের করেসপন্ডিং থিটা কত, 4 × π/2 মানে কত, 2π। বোঝা গেল? তাহলে দেখো এবার তোমাকে যদি জিজ্ঞেস করে যে সাইন 0-র ভ্যালু কত, সাইন পাইয়ের ভ্যালু কত, বা সাইন π/2 এর ভ্যালু কত, সাইন 3π/2 এর ভ্যালু কত, 2π এর ভ্যালু কত, তাহলে এইগুলো কিন্তু তুমি খুব সংক্ষেপেই বলে দিতে পারবে। চলো আরেকটা জিনিস আমরা দেখিনি, এই যে ভ্যালুটা দেখছো এটা অ্যাকচুয়ালি কত বলো তো, এটা হচ্ছে তোমার +1, এটাই সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু, আর এইদিকে হচ্ছে তোমার -1। তাহলে তোমাকে যদি বলে যে এই পয়েন্টটা নাও গ্রাফের উপরে, দেখো তো এই পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে, দেখো এক্স এইদিকে ওয়াই, তাই না? তাহলে কোঅর্ডিনেট সবসময় কি হয়, এক্স কমা ওয়াই, বলো এক্স এর ঘরে কি আছে, থিটা, আর ওয়াই এর ঘরে কি আছে বলো, সাইন থিটা। তাহলে তুমি দেখো এই পয়েন্টের কোঅর্ডিনেট কত বলো, দেখো এক্স কোঅর্ডিনেট কত, π/2, তাহলে এখানে কত হয়ে যাবে, থিটার জায়গায় কত হয়ে যাবে, π/2। তারপরে দেখো এই পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট কত হবে, দেখো +1, তাহলে এটা কত হয়ে যাবে, +1। তার মানে তুমি বুঝতে পারছো যে থিটার মান যখন π/2 হবে তখন সাইন থিটা কত হবে, সাইন থিটা হয়ে যাবে তোমার +1 হবে। বোঝা গেল? তারপরে তুমি দেখো, তুমি যদি এই পয়েন্টটা দেখো, এই পয়েন্টের কোঅর্ডিনেট কত বলো তো, দেখো এক্স কোঅর্ডিনেট কত π, আর ওয়াই কোঅর্ডিনেট কত না 0, তাহলে থিটার ভ্যালু π হলে সাইন থিটা কত, 0, অর্থাৎ সাইন পাইয়ের মান কত, সরি হ্যাঁ সাইন পাইয়ের মান কত হবে না 0 হবে। বোঝা গেল? তাহলে সাইন পাই হয়ে যাবে তোমার 0, সরি সাইন পাই কত হয়ে যাবে না 0 হয়ে যাবে। আবার তুমি যদি দেখো যে তোমাকে যদি বলে যে এই পয়েন্টটায় এসো, বলতো এই পয়েন্টের এক্স কোঅর্ডিনেট কত, না এই পয়েন্টের তোমার এক্স কোঅর্ডিনেট হচ্ছে তোমার এইটা, এই যে, আর ওয়াই কোঅর্ডিনেট কত এইটা, তাহলে ওয়াই কোঅর্ডিনেট কত -1, তাহলে থিটার ভ্যালু 3π/2 মানে সাইন 3π/2, তার মান কত হবে না -1। কারণ এই পয়েন্টের তুমি কোঅর্ডিনেট যদি খেয়াল করো, দেখো এক্স কোঅর্ডিনেট কত না 3π/2, আর ওয়াই কোঅর্ডিনেট কত না -1, অর্থাৎ থিটার মান π/2 মানে বলো সাইন কত, সাইন সরি থিটার মান 3π/2, তাহলে সাইন কত, সাইন 3π/2, তাহলে তার মান কত -1। আবার তুমি বলো এই পয়েন্টে সাইন 2π, তাহলে সাইন 2π এর সাইন থিটা ভ্যালু কত না ওয়াই অ্যাক্সিসে কোনো মান নেই, তাহলে সাইন 2π কত হবে না 0ই হবে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে তোমার কি না সাইনের গ্রাফ। তাহলে বলো সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, +1, আর মিনিমাম ভ্যালু দেখো কত হতে পারে, -1, নট 0। সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু +1 আর মিনিমাম ভ্যালু কত না -1। চলো তারপরে দেখা যাক, যদি এবার আমরা কসের কস থিটার গ্রাফটা দেখি, তাহলে এদিকে খেয়াল করো যে এদিকে হয়ে যাবে তোমার কস থিটা, আর এদিকে হয়ে গেল তোমার থিটা, ঠিক আছে? তো দেখো কসের গ্রাফ কিরকম হবে না, কসের গ্রাফ হবে এখান থেকে শুরু হয়, এই যে উপর থেকে এরকম, ঠিক আছে? তাহলে দেখো এই জায়গাটা এবার তুমি খেয়াল করো যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, থিটার ভ্যালু তোমাকে বসাতে হবে, তাহলে থিটা হয়ে গেল এ হচ্ছে 0। তারপরে ক্যারেক্টারিস্টিক্স পয়েন্টগুলো তুমি নিতে থাকো, তারপরে দেখো এখানে এই যে এই সমস্ত বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স পয়েন্টগুলো আমি নিয়ে নিলাম। দেখো এবার তুমি এটা হচ্ছে 0, তাহলে এটা কত হবে বলো, তারপরের পয়েন্টটা হচ্ছে তোমার π/2, তারপরে ক্যারেক্টারিস্টিক্স পয়েন্ট, তাহলে 1 × π/2, 2 × π/2 মানে কত হবে পাই, তারপরে 3 × π/2, তাহলে এখানে দেখো 3 × π/2, তারপরে তুমি দেখো 4 × π/2 মানে কত 2π, আর এই ভ্যালুটা হচ্ছে তোমার +1, আর এই ভ্যালুটা হচ্ছে তোমার -1। বোঝা গেল? এবার দেখো যে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এই পয়েন্টটাতে তুমি এসো, এই যে এই পয়েন্টটাতে,
দেখো এই পয়েন্টটাতে তুমি যদি এসো তাহলে এই পয়েন্টটার তুমি বলো এক্স ভ্যালু কত, দেখো পাই, তাহলে থিটার মান কত না পাই, তাহলে তার ওয়াই ভ্যালু কত মানে কস থিটা কত -1, অর্থাৎ থিটার ভ্যালু যদি পাই হয় তাহলে কস পাই এর মান কত হবে -1। ঠিক আছে, তাহলে এখানে দেখো তুমি কস পাই ইকুয়াল টু কত না -1। বা তুমি আরো ভ্যালু দেখতে পারো, যদি তুমি এই পয়েন্টটায় এসো তাহলে এই গ্রাফের দেখো গ্রাফের উপর পয়েন্টগুলো দেখতে হবে তোমাকে, গ্রাফের উপর এই পয়েন্টটা এসো বলো এই থিটার ভ্যালু কত 0, তাহলে কস থিটা কত কস থিটা +1, অর্থাৎ থিটা 0 হলে কস 0 ইকুয়াল টু কত হয় +1ই হয়। তাহলে এখানে দেখো কস 0 ইকুয়াল টু কত হবে না +1ই হবে। বোঝা গেল? তাহলে দেখো এখানেও তুমি খেয়াল করো যে কসের ম্যাক্সিমাম ভ্যালু কত কস থিটার না +1 আর মিনিমাম ভ্যালু কত -1, জাস্ট লাইক থিটা সাইন থিটা, সাইন থিটারও যা ম্যাক্সিমাম ভ্যালু +1 মিনিমাম ভ্যালু -1, কস থিটারও ম্যাক্সিমাম ভ্যালু +1 মিনিমাম ভ্যালু কিন্তু -1। ঠিক আছে, তারপরে দেখো এবার আমরা দেখব এখানে দেখো সাইন স্কোয়ার থিটা, তাহলে এইদিকে আমরা লিখব যে সাইন স্কোয়ার থিটা আর এইদিকে লিখব থিটা। আচ্ছা দেখো তো সাইন স্কোয়ার থিটার ভ্যালু কখনো নেগেটিভ হতে পারে না, স্কোয়ার স্কোয়ার মানে অলওয়েজ কি আসবে পজিটিভ, তাহলে সাইন থিটা থেকে সাইন স্কোয়ার থিটার গ্রাফ কিরকম করে আঁকবো ভেরি সিম্পল। দেখো সাইন থিটার গ্রাফ ছিল এইরকম, তারপরে দেখো নেগেটিভ এই পোর্শনটা যদি তুমি এঁকে দাও তাহলে এই গ্রাফের নিচের পোর্শনের জন্য যে কোনো পয়েন্টে তুমি নেগেটিভ ভ্যালু পাবে, কিন্তু এখানে সাইন স্কোয়ার থিটার কোনো নেগেটিভ ভ্যালু হয় না, তাহলে তোমাকে মান সবসময় পজিটিভে রাখতে হবে। তাহলে এই যে নিচে যে বালতির হাতলটা আছে উপরে উল্টে দাও, এই দেখো খেয়াল করো, তাহলে নিচের পোর্শনটাও কোথায় হয়ে যাবে এরকম উপরেই হয়ে যাবে। এটাই হচ্ছে সাইন স্কোয়ার থিটার গ্রাফ, আর এর ম্যাক্সিমাম মান কত +1 আর মিনিমাম মান খেয়াল করো সাইন স্কোয়ার থিটার কত 0, এখানে কোনো নেগেটিভ ভ্যালু কিন্তু আসবে না। তাহলে যে পোর্শনটা নেগেটিভ পোর্শন তাকেও পজিটিভ বানিয়ে উপরে তুলে দিতে হবে, বাকি রিমেন সেম। ঠিক আছে, এটাই হয়ে যাবে তোমার কি সাইন স্কোয়ার থিটার গ্রাফ। তাহলে সাইন স্কোয়ার থিটার গ্রাফ কিন্তু সাইন থিটার গ্রাফ দেখে এঁকে দেওয়া যায়। ঠিক একই রকম ভাবে আমরা কস স্কোয়ার থিটা ভার্সেস থিটা গ্রাফ দেখব। তাহলে দেখো একদিকে লিখবো কস স্কোয়ার থিটা আর একদিকে লিখবো থিটা। বলো কস স্কোয়ার থিটার মান কখনো নেগেটিভ হতে পারে না, তাহলে কস থিটা থেকে কিভাবে গ্রাফ আঁকবো না, কসের গ্রাফ তো শুরু হয় এখান থেকে, তাহলে এখান থেকে প্রথমে এই পোর্শনটা আমরা এঁকে দিলাম, তারপর দেখো নেগেটিভ পোর্শনটা উপরে এঁকে দাও কারণ এটাও পজিটিভ হয়ে যাবে, তারপরে উপরে তো পজিটিভ পোর্শন আছেই, তাহলে এই ভ্যালুটা কত না এটা হচ্ছে +1। তাহলে কস স্কোয়ার থিটা গ্রাফের ম্যাক্সিমাম মান কত দেখো +1 আর মিনিমাম মান এই সমস্ত জায়গায় কত আসবে এইগুলো আসবে 0। বোঝা গেল? তাহলে এখান থেকে তোমাকে যেটা মনে রাখতে হবে যে সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত +1 মিনিমাম -1, কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত +1 মিনিমাম ভ্যালু কত -1। বোঝা গেল ব্যাপারটা? চলো এবার দেখো, চলো ওই জিনিসটা আমি তোমাকে যদি একটু লিখে দিই ডান্সিং। আচ্ছা দেখো সাইন থিটা ম্যাক্সিমাম আর কস থিটার ম্যাক্সিমামের ভ্যালু কি একই জিনিস, কারণ গ্রাফে সবার কি +1 ভ্যালু তাই ম্যাক্সিমাম, তাহলে সাইন থিটা ম্যাক্স কস থিটা ম্যাক্স ইকুয়াল টু +1। আবার একটু আগে দেখলে সাইন থিটার মিনিমাম ভ্যালু -1 কস থিটার মিনিমাম ভ্যালুও -1, তো তুমি এখানে খেয়াল করো দেখো সাইন থিটার মিনিমাম ভ্যালু কস থিটার মিনিমাম ভ্যালু সেম, তাহলে সেটা কত -1। তারপরে দেখো নেক্সট ফর স্মল ভ্যালু অফ থিটা, ভেরি ইম্পর্টেন্ট। দেখো এখানে দেখতে পাচ্ছ যে থিটার মান যদি খুবই ছোট হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা সাইন থিটাকে নিয়ার অ্যাবাউট ই থিটা লিখতে পারি, ট্যান থিটাকে নিয়ার অ্যাবাউট থিটা লিখতে পারি, কিন্তু কস থিটাকে আমরা কি লিখবো 1। কেন এই জিনিসটা যদি আমি একটু তোমাকে অ্যানালিসিস করে দিই তাহলে দেখো থিটা যদি ছোট হয়, আচ্ছা খেয়াল করো তো থিটার ছোট ভ্যালু বলতে কি 0 ধরতে পারি, তো আমরা সাইন 0 কে এরকম 0 লিখতে পারি না, সাইন 0 কে 0 লিখতে পারি তো। তাহলে তুমি দেখো থিটার মান ছোট হলে সাইন থিটা ইকুয়াল টু থিটা, আরে সাইন থিটা থিটা মানে কত 0, দেখো সাইন থিটা ইকুয়াল টু থিটা, দেখো থিটা 0টা এখানে বসে গেছে, তাহলে সাইন থিটা ইকুয়াল টু থিটা। বোঝা গেল না গেল না? তাহলে থিটার মান ছোট মানে কত থিটাকে আমরা 0 ধরতে পারি, তো তুমি দেখো সাইন 0 ইকুয়াল টু 0,
তো যদি তুমি জিরোকে থিটা ধরো তাহলে সাইন থিটা ইকুয়াল টু থিটা, আরে এটা জিরো যদি থিটা হয় এটাও না থিটা, তাহলে সাইন থিটা ইকুয়াল টু থিটা। ঠিক একই রকম ভাবে দেখো ট্যান থিটাকেও কিভাবে লেখা যায় না, থিটার মান যদি খুব ছোট হয় তাহলে ট্যান থিটাকেও থিটা লেখা যায়। যেরকম যদি থিটার মান ছোট মানে কত বলো, জিরো, তাহলে ট্যান জিরোকে কত লিখতে পারি, জিরো। দেখো এই জিরোকে যদি তুমি থিটা ধরো এটাও কি থিটাই, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু থিটা না, দেখো পুরোপুরি ম্যাচ করছে কিনা। কিন্তু এটা যদি তুমি ট্যান 60-র ক্ষেত্রে ধরতে তুমি এরকম লিখতে পারতে ট্যান 60 ইকুয়াল টু 60 দিয়ে বলতে পারতে যে ট্যান থিটা ইকুয়াল টু থিটা, না, থিটার মান ছোটর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ঠিক আছে, তারপরে দেখো কস থিটা ইকুয়াল টু কত না, কস থিটা, থিটার মান ছোট হলে কস থিটা কত না, কস থিটা হচ্ছে নিয়ার অ্যাবাউট 1। কেন, কারণ তুমি ভেরি সিম্পল, থিটা ছোট মানে কত, আরে থিটা ছোট মানে হচ্ছে থিটা 0। তাহলে দেখো থিটা 0কে আমরা কত লিখতে পারি, কস 0 ইকুয়াল টু 1। তো দেখো কস থিটা একটু নিয়ার অ্যাবাউট কত লিখতে পারি, 1ই লিখতে পারি। তাহলে থিটার মান যদি ভেরি স্মল হয় তাহলে সেক্ষেত্রে সাইন থিটাকে ডাইরেক্টলি থিটা দিয়ে রিপ্লেস করতে পারো, ট্যান থিটাকে থিটা দিয়ে রিপ্লেস করতে পারো, আর কস থিটাকে 1 দিয়ে তুমি রিপ্লেস করতে পারো। বোঝা গেল? চলো নেক্সট, এবার দেখো আরো কিছু ইম্পর্টেন্ট রিলেশন আমি তোমাকে দেখাবো। দেখো তো সাইন মাইনাস থিটা ইকুয়াল টু কত, মাইনাস সাইন থিটা, মাইনাসটা সামনে চলে আসবে, কিন্তু এখানে দেখো হোয়াইট কালারে হাইলাইটেড করা আছে কস মাইনাস থিটা, কস সবসময় মাইনাসকে খেয়ে ফেলে, তাহলে কস মাইনাস থিটা মানে মাইনাস আউট করে দাও, কস মাইনাস থিটা মানে কত, কস থিটা। নেক্সট তুমি দেখো ট্যান মাইনাস থিটা মানে মাইনাসটা আগে বেরিয়ে যাবে, মাইনাস ট্যান থিটা, তাহলে অনলি কে খেতে পারে না, কস। আউট অফ দিস থ্রি সাইন কস এবং ট্যানের ভিতরে মাইনাস কে খেতে পারে কে, কস, তাহলে সেটা কত হয়ে যাবে, কস থিটা। আশা করি এগুলো সবাই জানো। তারপরে দেখো যদি এবার তোমাকে কিছু একটা ভ্যালু এরকম বের করতে দেয় যে ট্যান 180 ডিগ্রি মাইনাস থিটা মানে কত হবে, বা ধরো তোমাকে এরকম ভ্যালু বের করতে দিল যে কস 180 প্লাস থিটা, তাহলে তুমি এই ভ্যালুগুলো কি করে বের করবে, চলো দেখা যাক। দেখো এরকম আমি দুটো অ্যাক্সিস নিলাম, অ্যাক্সিসের থ্রুতে আমি 4টে কোয়াড্রেন্ট বানালাম। দেখো এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড, থার্ড কোয়াড্রেন্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট। তো এগুলো তোমরা আশা করি জানো। তো ফার্স্ট কোয়াড্রেন্ট এটা হচ্ছে অলের ঘর, মানে সাইন কস ট্যান কোসেক সেক যাই বলো সবাই কি হবে এখানে প্লাস, তারপরে অল সাইন ট্যান কস, এটা নিশ্চয়ই আমরা সবাই জানি, তাহলে অল সাইন ট্যান কস, এই জিনিসটা জানা থাকলে এই ভ্যালুগুলো তুমি বের করে ফেলতে পারবে। দেখো প্রথমে হচ্ছে এখান থেকে জার্নি শুরু করতে 0 ডিগ্রি, তারপরে 90 ডিগ্রি, তারপরে দেখো 180 ডিগ্রি, তারপরে দেখো আর 90 মানে 270, তারপর আবার এক চক্কর ঘুরে গেলে কত হবে, 360। তো চলো প্রথমেই আমি দেখি যে এই জায়গাটায় কি করা যায়, যে ট্যান 180 মাইনাস থিটা 2 ইন্টু 90 লিখতে পারি, মাইনাস কত হবে বলো, থিটা হয়ে যাবে। তো তুমি যদি এখানে খেয়াল করো যে 180 মাইনাস থিটা, জার্নি শুরু করো এখান থেকে, চলো ট্যান 180, তাহলে 0 থেকে জার্নি শুরু 180 মাইনাস থিটা মানে আবার একটু ফিরে গেল, তাহলে কোন ঘরে চলে এলো দেখো না, সেকেন্ড কোয়াড্রেন্ট। বলে সেকেন্ড কোয়াড্রেন্ট কার ঘর, সাইনের ঘর। তো যেহেতু ট্যান আছে আর অ্যাঙ্গেলটা পড়ছে সাইনের ঘরে, তাহলে এখানে তোমার কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, এ হলো মাইনাস। আর দেখো 90-র যদি জোড় গুণিতক থাকে তো ট্যান কিন্তু চেঞ্জ হবে না, তাহলে ট্যান ট্যানই থেকে যাবে। আর যদি বিজোড় গুণিতক হয়ে যেত ট্যানটা কিন্তু তোমার চেঞ্জ হয়ে যেত। ঠিক আছে, চলো এবার দেখো তাহলে কত হবে বলো, মাইনাস ট্যান, আর এই অ্যাঙ্গেল থিটাটা তোমার এখানে বসে যাবে। বোঝা গেল? তাহলে ট্যান 180 মাইনাস থিটা মানে 180, দেখো এই এক্স অ্যাক্সিসের পজিটিভ থেকে জানি 180 মাইনাস থিটা মানে সাইনের ঘরে, সাইনের ঘরে ট্যান নেগেটিভ, তাহলে নেগেটিভ বসবো আর থিটাটা বসে যাবে যদি জোড় গুণিতক থাকে। তো তারপরে দেখো কস 180 প্লাস থিটা, তাহলে এটা কি হবে, কস 180 প্লাস থিটা না, দেখো তো কস 180 প্লাস থিটা, তো 180 মানে তো এইটা, আর প্লাস থিটা মানে কোন ঘর, আর একটু এদিকে এলো, তাহলে তো এইটা, তাহলে এটা কার ঘর, ট্যানের ঘর, কিন্তু আছে কত এখানে
কস আছে, তাহলে এখানে কত হয়ে যাবে, দেখো এটা হয়ে যাবে কি নেগেটিভ হয়ে যাবে, তাই না? আর কসটা কি হয়ে যাবে না, কসই থাকবে, কস তার এখানে সাইন হবে না, তার কারণ 2 × 90 আছে, তাহলে এখানে কত হয়ে যাবে বলো, মাইনাস কস থিটা। দিস ইজ দ্য আনসার। বোঝা গেল? তাহলে ট্যান 180 মাইনাস থিটা মানে হচ্ছে তোমার মাইনাস ট্যান থিটা, আর কস 180 প্লাস থিটা মানে ট্যানের ঘরে আসছে, তাহলে এখানে কস নেগেটিভ হবে মাইনাস কস থিটা। বোঝা গেল? তো এই হচ্ছে তোমার বেসিক ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা আমরা দেখলাম। এর বাইরে ফিজিক্সে সে তুমি নিটের পরীক্ষা দাও অথবা যেই মেনের পরীক্ষা দাও, এর বাইরে কিন্তু কোনো ফর্মুলা বা কোনো ডেরিভেশন কিছু নেই। বাকি তুমি sin 0 ভ্যালু, sin 30 ভ্যালু, sin 45 ভ্যালু এগুলো একটু তুমি দেখে রাখবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তো আমরা মূলত কি শিখলাম, পার্ট 1 বেসিক ম্যাথের, যে পার্ট 1-এ আমরা শিখলাম লগারিদম এবং ট্রাইগোনোমেট্রি। তো আশা করি এই জিনিসগুলো তোমরা খুব সুন্দরভাবে নোট করে যাবে। আর আমার এইভাবে প্রত্যেকটা ক্লাস পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে করে প্রত্যেকটা চ্যাপ্টার সিকোয়েন্সিয়ালি ফ্রি অফ কস্ট আমি ইউটিউবে আপলোড করতে থাকবো। তোমরা যাদের 2025-এ এবার নিট দিলে, যাদের হয়তো নিট পরীক্ষা সেভাবে আশানুরূপ ভালো হয়নি, হ্যাঁ সত্যি এবারের কোশ্চেনটা একটু অন্যরকম, 37 ইয়ার্সের ট্রেন্ডকে ভায়োলেট করে গিয়েছে। কারণ এবারের বায়োলজি কোশ্চেনটা একটু তোমার লেংদি ছিল, কেমিস্ট্রি মোটামুটি মডারেট, এবং ফিজিক্সটা মোটামুটি তুমি হার্ড বলতে পারো। তো সেই সাপেক্ষে পরীক্ষা কিন্তু অনেকেরই খারাপ হয়েছে। দেখো পরীক্ষা খারাপ ভালোর এখানে ব্যাপার নয়, এখানে তোমার কোনো স্কোরের ব্যাপার নেই, এখানে কাট অফের ব্যাপার। পরীক্ষা খারাপ হয়েছে তো সবার হয়েছে, কাট অফ অবভিয়াসলি ফল ডাউন করবে। যাই হোক, যদি তোমার মনে হয় যে আবারও একবার তুমি লড়বে, দেখো আমরা জীবনে না আমরা কখনো হারি না, হয় জিতি কিংবা কিছু শিখি। তো আমরা যদি নিট পরীক্ষায় দিয়ে আমাদের এটা ভাবার কারণ না যে আমরা হেরে গেছি, নিটে কেন ব্যর্থ হলাম এর থেকে শিক্ষা লাভ করে আবার নতুনভাবে কিন্তু আমাকে বাউন্স ব্যাক করতে হবে। যেই দে যদি আমি ফেলিউর হই, আবার নতুনভাবে কিন্তু আমাকে বাউন্স ব্যাক করতে হবে, আবার আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে না আই ক্যান। তো চলো আজকের ক্লাস এই পর্যন্তই, আবার পরের পার্ট 2-তে সামনে দেখা হবে। থ্যাংক ইউ, জয় হিন্দ।